আজকে যে মুভিটা এক্সপ্লেন করবো এটা 2026 সালে রিলিজ হওয়া অসাধারণ একটা সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি প্রজেক্ট হেল মেরি। এই মুভিতে আমাদের বাস্তব জীবনে কিছু শিক্ষণীয় বিষয় এই ভিডিওতে তুলে ধরা হয়েছে, তাই আশা করি এই ভিডিওতে আপনারা বোরিং ফিল করবেন না। আপনাদের কাছে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখনো পর্যন্ত ভিডিওতে লাইক দিয়ে না থাকলে ফটাফট লাইক করেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো চলেন শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। চোখের পাতায় হালকা মুভমেন্ট নিয়ে চেতনা ফেরে প্রজেক্ট হেল মেরি নবজাতনী ডক্টর রাইলেন রিস এখনো প্রজেক্ট হেল মেরি নবজানে আছে। কিছু টেকনিক্যালি সমস্যার জন্য রিসকে কোমায় রাখা হয়েছিল। এই নবজানের নিজস্ব এআই সিস্টেম আছে, সেটাই এতদিনে অপারেট করছিল। এআই মেরি ডেসের মুভমেন্ট দেখে ডিটেক্ট করে তার জ্ঞান ফিরেছে, তাই স্বয়ংক্রিয় ম্যাশিং এর মাধ্যমে ডেসের মুখ থেকে ভেন্টিলেটর মাস্ক সরিয়ে দেয়। এরপরে চেতনা ঠিক আছে কিনা চেক করার জন্য জিজ্ঞেস করে বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রীকে। রিস দুইবার ভুল উত্তর দেওয়ায় এআই মেরি ধারণা করে রিস এখনো পুরোপুরি সেন্সে নেই। সে রিসকে সতর্ক করে, তবে রিস অনেকটা ঝোঁকের মাথায় ছিল। সে জ্ঞান ফিরে আশেপাশে এত ইকুইপমেন্ট দেখে হতাশ হয়ে গিয়েছিল, কিছুই বুঝে উঠতে পারছিল না। সে বেড থেকে নামতে পারছিল না, তাই গড়ানি দিয়ে মেঝেতে নেমে যায়। এআই সতর্ক করে দেয় ডেসের নার্ভগুলো এখনো পুরোপুরি সক্রিয় হয়নি, তাই সে যেন বেডে ফিরে যায়। কিন্তু রিস সে সকল কথায় গুরুত্ব দেয় না। সিঁড়ি দেখতে পেয়ে সে উপরে উঠতে শুরু করে। কিছুটা উঠে সে এক সহযাত্রীর লাশ দেখতে পায়। হতাশ হয়ে চেম্বার খুলে বেসমেন্ট দিয়ে উপরে উঠে আসে। অটোমেটিক রেজুলেশন স্ক্যানে ইলেকট্রন মাইক্রোস্কোপ সহ বিভিন্ন যন্ত্র দেখে সে আরো অস্থির হয়ে যায়। রিস তখনও বুঝতে পারেনি সে নবজানে আছে। সে বাইরে তাকিয়ে অসীম মহাকাশ দেখে তখনই বুঝতে পারে সে কোনো স্পেস ক্রাফটে আছে। রিসকে স্মৃতি মনে করাতে স্ক্রিনে পৃথিবীর কিছু দৃশ্য দেখানো হয়। এরপরে রিস তাড়াহুড়া করে কন্ট্রোল রুমে ঢুকে পড়ে, কিন্তু সেখানেও কাউকে দেখতে না পেয়ে জিজ্ঞাসা করে ক্যাপ্টেন কোথায়। এআই জানায় ক্যাপ্টেন ইয়াওলিজাই মারা গেছে। এবার রিস জিজ্ঞাসা করে জীবিত বাকি মানুষেরা কোথায়। এআই জানায় রিস ছাড়া বাকি সবাই মারা গেছে। রিস সবকিছু বুঝে ওঠার চেষ্টা করে এইখানে অ্যাকচুয়ালি কি ঘটেছে। সে পৃথিবীর সাথে যোগাযোগ করতে চাইলে এআই জানায় পৃথিবীর সাথে যোগাযোগ করতে 11 বছর 3 মাস 14 দিন 16 ঘন্টা সময় লাগবে। রিস এইবার বেশ ঘাবড়ে যায়। সে চেক করে নবজানে কতটুকু ফুয়েল আছে। এরপরে সে ক্যালকুলেশন শুরু করে এই ফুয়েল দিয়ে সে কতক্ষণ টিকে থাকতে পারবে। তারপরে রিস মনে করার চেষ্টা করে সে অ্যাকচুয়ালি কে, এখানেই বা কিভাবে এলো। রিসের একটু মনে পড়ে রিস একটা মিড লেভেল স্কুলের সায়েন্টিস্ট ছিল। সে সময় দুনিয়ার সব থেকে বেশি আতঙ্কের বিষয় ছিল কেকটোভা লাইন, যে জিনিস আস্তে আস্তে সূর্যকে গ্রাস করে ফেলছে, যেটা দুনিয়ার জন্য ধ্বংসের ইঙ্গিত। তামাম বিজ্ঞানীদের ঘুম হারাম করে দিয়েছে এই জিনিসটা। একদিন ক্লাসের বাচ্চারা এই সকল ব্যাপারে জিজ্ঞাসা করলে রিস জানায় 2 বছর আগে রেডিও টেলিস্কোপে একজন বিজ্ঞানী আয়রোনা পেক্টোভা পর্যবেক্ষণ করে শুক্র গ্রহ থেকে সূর্য পর্যন্ত ইনফানেট লাইটের একটা লাইন রয়েছে, সেটা বর্তমানে পেক্টোভা লাইন নামে পরিচিত। এই লাইনের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ডটের মতো অনেক জিনিস দেখা যায়, যেগুলো সূর্যের তাপের তীব্রতা কমিয়ে দিচ্ছে। আগামী 30 বছরের ভেতরে সূর্যের তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি কমে যাবে। এতে পৃথিবীর জলবায়ু মারাত্মকভাবে ব্যাহত হবে, ফসল নষ্ট হবে, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং অন্তত অর্ধেক মানুষ অনাহারে মারা যাবে। এগুলো শুনে ক্লাসের বাচ্চারা প্যানিকড হয়ে যায়। তাই রিস তাদেরকে বোঝায় দুনিয়ার বেস্ট বিজ্ঞানীরা এই ব্যাপারটা নিয়ে কাজ করছে। অঘটন ঘটার আগে তারা কোনো একটা সমাধান খুঁজে বের করবে, তবে সেই বেস্ট বিজ্ঞানীদের অংশ হিসেবে রিস নিজে থাকবে এটা সে তখনও জানতো না। সে পেক্টোভার ট্রান্সপোর্ট থেকে ইভা স্টান্স নামে একটা মহিলা আসে। ইভা মূলত রিসের একটা জার্নাল পড়ার পরে তার সাথে দেখা করতে এসেছে। রিস স্কুল টিচার হলেও সে সাধারণ কেউ না। মলিলিকার বায়োলজি আণবিক জীববিজ্ঞানে তার ডাক্তারের ডিগ্রি আছে। রিস জার্নালে একটা চ্যাপ্টারে দাবি করেছিল প্রাণের জন্য পানি জরুরি না, পৃথিবীতে পানি ছাড়া জীব বাঁচতে এবং জন্মাতে পারে না, তবে অন্য কোনো গ্রহে পানি ছাড়াও জীবের বিকাশ ঘটতে পারে। রিস তার জানালে 2-1 বিজ্ঞানীকে নিয়ে কটূক্তি করেছিল, যার কারণে তার চাকরি এবং বিজ্ঞানী মহল থেকে বের করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, ইভা রিসের কাছে আসার মূল উদ্দেশ্য হলো তারা পেক্টোভা লাইন থেকে কিছু নমুনা কালেক্ট করে এনেছে। ইভা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করতে রিসের কাছে হেল্প চায়। যেহেতু পেক্টোভা লাইনের জিনিসগুলো সূর্যের পৃষ্ঠ সাংঘাতিক তাপমাত্রাও টিকে থাকতে পারে, তাই ওইগুলো পানির তৈরি কিনা এই জিনিসটাই রিসকে খুঁটিয়ে দেখতে হবে। প্রথমে রিস একটু হ্যান্ত কিন্তু করলেও পরে রাজি হয়ে যায়। পরে ইভা এবং সিকিউরিটি অফিসার কাল রিসকে ল্যাবে নিয়ে যায়। সেখানে রিসকে স্বাধীনভাবে গবেষণার ব্যবস্থা করে দেওয়া হয়। প্রথমে রিস নমুনা মাইক্রোস্কোপের নিচে রেখে দেখতে পায় সেগুলো মুভ করছে, অর্থাৎ মোস্ট প্রবাবলি তারা জীবন্ত। এগুলো মুভমেন্টের আরো কারণ থাকতে পারে, তাই রিস মাইক্রোওয়েভে গামা জিবোলাইটের মাঝেও সেগুলো রেখে পর্যবেক্ষণ করে, কিন্তু সেগুলোর কিছুই হয় না। পৃথিবীর কোনো ব্যাকটেরিয়া হলে সেইগুলো এই সিচুয়েশনে মরে যেত, অথচ এইগুলো ক্ষতিকর রশ্মিদের সাথেও নিজেদের অ্যাডাপ্ট করে নিচ্ছিল। তবুও শিওর হওয়ার জন্য রিস টেস্ট চালিয়ে যায়, আর শেষ পর্যন্ত জানতে পারে এটা কোনো এলিয়েন কোষ, মানে ভিন্ন গ্রহের কোনো এলিয়েন। যদিও ফাইনাল টেস্ট করতে গিয়ে সেইগুলো মারা যায়। রিসের সাকসেসে সবাই খুশি হয়ে যায়, তবে জীবটার শরীর কি এলিমেন্ট দিয়ে তৈরি সেটা
চেক করতে গিয়ে রিস বেশ আপসেট হয়ে যায়, কারণ এই অ্যাস্ট্রোফেট জিপটা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি। আর হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যে পানি হয় সেটা তো আমরা সবাই জানি, অর্থাৎ এই জীবের পুরোটাই পানি। রিসের লাইফে একমাত্র লজিক ছিল পানি ছাড়া অন্য কোনো গ্রহে জীবের বিস্তার ঘটতে পারে, কিন্তু তার লজিক সেই ভুল প্রমাণ করে ফেললো। তাই সে একটু মেজাজও হারিয়ে ফেলে এবং জিনিসপত্র আস্তাতে শুরু করে। কিন্তু যাই হোক, ল্যাব থেকে বেরোনোর পরে ইভা তার কাছ থেকে অ্যাস্ট্রোফেট জিপটার ব্যাপারে জিজ্ঞাসা করলে রিস জানায় ওটা নড়াচড়ার সময়ে ইনফ্রারেড রশ্মি ছড়ায়, এজন্য পেক্টোভা লাইনে ইনফ্রারেড ল্যাব শনাক্ত হয়েছিল। যদিও সে শিওর না খাদ্য ছাড়া ওটা কোথা থেকে শক্তি সঞ্চিত করে, তবে তার ধারণা সূর্য থেকে এগুলো শক্তি সঞ্চয় এবং বংশবৃদ্ধি করে। তারপরে ইনফ্রারেড আলো ছড়াতে ছড়াতে সূর্যের দিকে এগিয়ে যায়। সব শোনার পরে ইভা জানায় এই মুহূর্তে আরো দেশের 347 জন বিজ্ঞানী এই ব্যাপারটা নিয়ে কাজ করছে, তাই অজানা ব্যাপারগুলো তারা শীঘ্রই জেনে যাবে। ইভা রিসকেও গবেষণায় অংশ নিতে বললে সে রাজি হয়ে যায়। রিসকে গবেষণার জন্য স্বতন্ত্র ল্যাব দেওয়া হয়। সেখানে শুক্র গ্রহের মতো অন্য সকল ফ্যাসিলিটিও ছিল, যেটা রেস আলাদা করে ল্যাবের ভেতরে বানিয়েছিল, কারণ অ্যাস্ট্রোফেট জীবগুলো শুক্র গ্রহতে দেখা গেছে। তো রেস আর কাল মিলে অ্যাস্ট্রোগুলো বংশবৃদ্ধির কাজ চালায় এবং অবশেষে তারা সফল হয়। রিসের প্রচেষ্টায় অ্যাস্ট্রোফেট থেকে আরো বাচ্চার জন্ম হয়। তারপরে রিসকে গ্রেট বিমানে করে একটা বিশাল জাহাজে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন দেশের বিজ্ঞানীদের সামনে রেসকে বিভিন্ন করতে দেওয়া হয় সে কিভাবে অ্যাস্ট্রোফেট গুলোকে ব্রিডিং করালো। আরো রেসকে জানায় 2 মিলিয়ন পরিমাণ অ্যাস্ট্রোফেট ব্রিডিং করতে বলে। এত বিপুল পরিমাণ অ্যাস্ট্রয়েড তারা কি করবে এটা ভেবে রিস বেশ বিস্মিত হয়ে যায়। তারা প্রজেক্ট হেলমেরি নিয়ে কাজ করছে। এই অ্যাস্ট্রোফেট জীবগুলো সূর্যকে গ্রাস করে নিচ্ছে। ব্যাপারটা খুবই অ্যালার্টমেন্ট। এইগুলোর মুভমেন্ট খেয়াল করলে দেখা যায় এইগুলো আশেপাশের নক্ষত্রগুলোকে সংক্রমিত করে করে সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে। তবে একটা নক্ষত্র সংক্রমিত করতে পারেনি, সেটা হলো টাও সিটির নক্ষত্র, যেটা প্রায় 11.9 আলোক বর্ষত্ব দূরে। যেহেতু ওটা এখনো সংক্রমিত হয়নি, তাই তারা একটা মহাকাশযান বানাতে চাইছে যেটা দিয়ে তারা ওই নক্ষত্রে যাবে। এটা জানার জন্য পসিবিলিটি থাকা সত্ত্বেও অ্যাস্ট্রোফেট গুলো কেন ওখানে অ্যাটাক করতে পারলো না। কিন্তু 11.9 আলোক বর্ষত্ব দূরে সেই নক্ষত্রে যেতে হলে মহাকাশযান চালানোর জন্য প্রচুর ফুয়েলের প্রয়োজন। তারা মূলত অ্যাস্ট্রোফেট গুলোকে ফুয়েল বা জ্বালানি বানানোর চেষ্টায় রয়েছে, কেননা এগুলো সূর্য থেকে তো শক্তি পায়, ফলে এগুলোর মাঝে সোলার এনার্জি আছে। সুতরাং এগুলোকে প্রসেস করে তারা জ্বালানি হিসেবে ইউজ করবে, আর এই কাজের জন্য মূলত রিস্কে প্রয়োজন। তবে এখানে আরো একটা সমস্যা আছে, যে নভোচারীরা মহাকাশে যাবে জ্বালানির লিমিটেশনের কারণে তারা আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না। 20 লক্ষ কেজি অ্যাস্ট্রোফেট ফুয়েল দিয়ে তারা শুধুমাত্র মহাকাশে পৌঁছাতে পারবে। ফিরে আসার জন্য পর্যাপ্ত ফুয়েল আর থাকবে না, অর্থাৎ তাদেরকে একেবারে বিদায় নিয়ে চলে যেতে হবে। আর ওখানকার প্রাপ্ত সমস্ত নমুনা প্রোবসের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হবে। যদিও পরিকল্পনাটা খুবই নির্মম, কিন্তু এছাড়া আর অপশন তাদের হাতে নেই। তারা যদি হাত গুটিয়ে বসে থাকে তাহলে দুনিয়ার ধ্বংস নিশ্চিত। যেহেতু নভোচারীদের স্যাক্রিফাইস করা লাগবে, তাই মহাকাশযানে 3 জনকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একজন থাকবে পাইলট, একজন ইঞ্জিনিয়ার, বাকি একজন বিজ্ঞানী। কিন্তু পাইলট আর ইঞ্জিনিয়ারের সাথে রিসকেও সেই স্পেসশিপে পাঠানো হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওরা দুজনে মারা যায়। রিসের এখন অনেক কিছুই মনে পড়ে গেছে। সেই স্পেসশিপে দুটো লাশের পাশাপাশি কিছু ফটো খুঁজে পায়। সেই ইঞ্জিনিয়ার এবং পাইলটের সাথে তাদের ফটোটা রেখে মহাকাশে ভাসিয়ে দেয়। রিসের অনেকটা আপসেট লাগছিল। কিছুক্ষণের মধ্যে রিস অন্যরকম গ্র্যাভিটি ফিল করে। মেরি জানায় তারা টাওসেটের কক্ষপথে চলে এসেছে। টেলিস্কোপের মতো একটা যন্ত্র পেক্টোভা ক্রস দিয়ে সেই টাও সিটির নক্ষত্রটা অবজারভেশন করে, কিন্তু এরই মধ্যে সে একটা বিশাল স্পেসশিপের উপরে চলে আসে। এরকম বিশাল এবং অদ্ভুত স্পেসশিপের ডিজাইন কোনো মানুষের পক্ষে সম্ভব না। তাই রিস বুঝতে পারে এটা একটা এলিয়েন স্পেসশিপ। মানুষ ছাড়া অন্য গ্রহের প্রাণীও টাওসেটের কক্ষপথে এসেছে। জাস্ট এলিয়েনের স্পেসশিপটা দেখেই রিস ঘাবড়ে যায় এবং নিজের স্পেসশিপ ঘুরিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এলিয়েন শিপটা তাকে ঘিরে ধরছিল। কয়েক মুহূর্ত পরে তাদের দিকে কিছু একটা ছুটে আসে। রিস এবং মেরি ধারণা করে এলিয়েন স্পেসশিপের কোনো ডিফেন্স বোমা ছোড়া হয়েছে। এটা তাদের স্পেসশিপ এসে লাগলে তারা শেষ। রিস তো মেনে নিয়েছিল তারা মারা যাবে, তবে তাকে অবাক করে দিয়ে জিনিসটা স্পেসশিপের সঙ্গে ধাক্কা লেগে বেঁকে যায়। বাই দ্য ওয়ে, এই ছেলেটির নাম হচ্ছে গ্রেস। আমি এর নাম পরিবর্তন করে রিস রাখছি যাতে করে বলতে সুবিধা হয়। এর জন্য আমি দুঃখিত, কিন্তু আবারও সেটা স্পেসশিপের কাছে এসে থেমে যায়। রিস এবার ধারণা করে এটা হয়তো কোনো মেসেজ, তাই সেই স্পেস শুট পরে এয়ার লক দিয়ে বাইরে বেরিয়ে ছোট বোতলের মতো জিনিসটা নিয়ে ভেতরে ফিরে আসে। কিন্তু এখানে জিরো গ্র্যাভিটি থাকার কারণে সেটা খোলা যাচ্ছিল না। গাইস, এখন আপনারা যে ভয়েসটি শুনলেন এটা সম্পূর্ণ সকালে ভয়েস ওভার করা, যার কারণে অনেকটা ডার্ক ভয়েস। এখন আপনারা যে ভয়েসটি শুনবেন এটা দুপুরের ভয়েস, এটা কিছুটা ক্লিয়ার ভয়েস। যাই হোক, আপনারা মুভিটা এনজয় করেন। তবে রিস পৃথিবী থেকে আসার আগেই ব্যাকআপ অপশন রেখেছিল যাতে জিরো গ্র্যাভিটিতেও যন্ত্রাংশ ইউজ করা যায়। রিস সেন্টিভিউজ অ্যাক্টিভ করে স্পেসশিপের মধ্যে গ্র্যাভিটি স্বাভাবিক করে ফেলে। তখন বোতলটা ইজিলি খোলা যায়। ভেতরে জিনিসটা বের করতেই কয়েকটা এন্টিনার মতো চারদিকে ছড়িয়ে পড়ে। রেস প্রথমে বুঝতে পারে না এটা আসলে কি। অনেক ভেবে সে বুঝতে পারে এটা ম্যাপ ইন্ডিকেটর। সেই স্ক্রিনে মহাকাশে ম্যাপের সামনে ওই জিনিসটা রেখে বুঝতে পারে এইটা দিয়ে লোকেশন বোঝানো হচ্ছে। এলিয়েনটা রিসের সাথে যোগাযোগ করতে চাইছিল, তাই রিস ও পৃথিবীর লোকেশন লিখে বোতলের মধ্যে মেসেজ পাঠিয়ে দেয়।
দেয়। পরবর্তীতে আবারও এলিয়েন শিপ থেকে সে আরেকটা রিপ্লাই পায়। এইবার পরিচয় পর্ব শেষে কিছুটা ইজি হলে এলিয়েন শিপ থেকে হেলমেরিতে বেশ কিছু পার্টিকেল এসে জুড়ে যায়। এরপর সেখানে একটা টানেল তৈরি হয়ে যায়। কৌতূহল বশত রিস টানেল দিয়ে খুব ভালোভাবে এলিয়েন শিপের কাছে পৌঁছে যায়। এখন মাঝখানে শুধু কাছের দেওয়াল ছাড়া কিছুই নেই। হঠাৎ এলিয়েন শিপের ভেতরে আড়াল থেকে একটা হাতের মতো জিনিস বেরিয়ে আসে। জিনিসটা দেখতে একেবারে পাথরের মতো। প্রথমে রিস আতঙ্ক হয়ে পড়ে এবং ভয় পেয়ে যায়। এরপরে বুঝতে পারে ওটা ইশারায় কিছু বলতে চায়। এলিয়েনের হাতটাতে কিছুটা মানুষের মতো ট্রাকচার ধরা ছিল। রিস বুঝতে পারছিল না সে কি বোঝাতে চাইছে। রিস লাস্টে ভাবে হয়তো তাকে স্পেসশিপে ফেরত যেতে বলছে, তাই সে হেলমেরিতে ফিরে যায়। তবে এলিয়েন তার সাথে ক্রমাগত যোগাযোগের চেষ্টা চালিয়ে যায়। তাই রিস সেফটি ইকুইপমেন্ট পরে জিরো গ্র্যাভিটিতে ব্যালেন্স ধরে রাখার সরঞ্জাম এবং আত্মরক্ষার জন্য হাতিয়ার নিয়ে টানেলের মধ্যে ঢোকে। এরপরে সে এলিয়েন স্পেসশিপের জানালা বা দরজার কাছে যায়। এইখানে এসে সে বুঝতে পারে এলিয়েনটা নিজেদের প্রযুক্তির মাধ্যমে এখানকার গ্র্যাভিটি স্বাভাবিক করে রেখেছে। রিস বেশ ইমপ্রেস হয়। একটু পরে এলিয়েন স্পেসশিপের ভেতরে সেই এলিয়েনটাকে দেখতে পায়। সেটা অত্যন্ত অদ্ভুত দেখতে, 5টা পাওয়ালা পাথরের শরীর, দেখতে অনেকটা মাকড়সার মতো, আবার মাঝে মাঝে কুকুরের মতো লাগে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো মানুষের মতো এটা চোখ মাথা মুখ কিছুই নেই। হয়তো এদের হিংস্র শ্রবণে আলাদা কোনো অর্গান আছে। এলিয়েনটা হঠাৎ কেমন লাফিয়ে উঠলে রিসও ভয় পেয়ে যায় এবং হাতের একটা রেঞ্জ ছুড়ে মারে। তবে সে মুহূর্তে বুঝতে পারে এলিয়েনটা তাকে অ্যাটাক করেনি, বরং ওটা তাকে কপি করছে। রেস বিভিন্ন রকমের মুভমেন্ট দেখায়। এলিয়েনটা সব মুভমেন্টই কপি করে গ্লাসে টুকা মারছিল। প্রথমে না বুঝলেও পরে রিস বুঝতে পারে এটা একটা সিগন্যাল। এলিয়েনটা টানেলের মধ্যে তার জন্য একটা উপহার রেখেছে। সেটা ইশারা করে দেখাচ্ছিল জিনিসটা অনেকটা টায়রার মতো। এখানে 2টা টায়রা রাখা ছিল। এলিয়েনের ইশারা দেখে রিস ধারণা করে এলিয়েন তাকে ওটা মাথায় পড়তে বলছে, কিন্তু হেলমেট খুললে তো সে অক্সিজেন সংকটে মারা যাবে। তাই রিস চলে যাচ্ছিল। তবে সে নোটিশ করে ভেতরে টায়রাতে 8টা পুঁতির মতো জিনিস বসানো। তখন রিসের খেয়াল হয় অক্সিজেনের পারমাণবিক সংখ্যা এখানে 2টা টায়রা আছে এবং প্রত্যেকটার 8টা করে পুঁতি আছে, মানে অক্সিজেনের O2 বোঝানো হয়েছে। অর্থাৎ এলিয়েনটা বোঝাতে চেয়েছে হেলমেট খুলে ফেলো, এখানে অক্সিজেন আছে। এলিয়েনের সাংঘাতিক বুদ্ধি দেখে রিস খুবই বিস্মিত হয়, কিন্তু এখানে হেলমেট খুলে ফেলাটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। তাই রিস একটু ইতস্তত করছিল। তবুও অপরিচিত এলিয়েনকে ভরসা করে সে হেলমেটটা খুলে ফেলে এবং মুক্ত অক্সিজেনে বুক ভরে শ্বাস নেয়। এই ঘটনার পরে রিস এবং এলিয়েনের মাঝে বন্ধনটা বেশ ভালো হয়ে যায়। এলিয়েন প্রথমবার বোতলের ইন্ডিকেটরের সাথে আরো একটা জিনিসও পাঠিয়েছিল। সেটা সে পর্যবেক্ষণ করে বুঝতে পারে এটা পেকটোভা লাইনের মতনই শেপ, মানে এলিয়েনটা পেকটোভা লাইন দেখে মানুষের মতোই সেম ভাবে নিজের গ্রহকে বাঁচাতে এসেছে। এখানে যেহেতু রিসের কোনো সঙ্গী নেই, তাই সে এলিয়েনটার সাথে যৌথভাবে মিশনটা কমপ্লিট করতে পারবে। তবে তাদের দুজনের কনভারসেশন আগে ক্লিয়ার করাটা জরুরি। দুজনে কেউই একে অপরের ভাষা বুঝে না, তাই রিস এবার এলিয়েনকে ভাষা বোঝানোর টেকনিক চালাতে শুরু করে। যেহেতু এলিয়েনটার ভেতরে অন্য কোনো প্রবৃত্তি রয়েছে, তাই সে সহজে ভাষা বুঝে যাবে, এটাই রিসের ধারণা। যাই হোক, রিস এলিয়েনটাকে রকি নাম দেয়, কারণ সেটা পাথরের মতো। রিস এবং রকির মধ্যে প্রথম যে সিমিলার কনভারসেশন কাজ করে সেটা হলো ঘড়ি। রিস নিজেদের ঘড়ি দেখালে রকিও তাদের নিজেদের গ্রহের ঘড়ি এনে দেখায়। এরপরে রিস ঘড়ির কাটার নম্বর এবং টিকটিক আওয়াজকে মাধ্যম বানিয়ে রকিকে হ্যাঁ না ভালো মন্দ এক শব্দে উত্তর করা যায় এমন ওয়ার্ডগুলো শেখাতে থাকে। রকিও বেশ আগ্রহের সাথে সবকিছু শিখতো। এইভাবে তাদের কথাবার্তা অনেকটা ক্লিয়ার হয়ে আসে। রকিরা এসেছিল এরিক প্ল্যানেট থেকে। রিস জিজ্ঞেস করে রকি একা কেন, বাকিরা কোথায়? রকি আওয়াজের মাধ্যমে জবাব দেয় মোট 23 জন এরিডিয়ান স্পেসশিপে করে এসেছিল, তার মধ্যে শুধুমাত্র রকি বেঁচে আছে। যদিও সে বাকি সঙ্গীদের মৃত্যুর কারণ সে জানে না। রকি সেম প্রশ্নটা রিসকে করলেও রিসও জানায় তারা 3 জন এসেছিল, কিন্তু 2 জন মারা গেছে। সেও জানে না ওরা কিভাবে মারা গেছে। রকি আর রিস 2 জনে বন্ধুত্ব করে নেয় এবং একসাথে সুযোগে অ্যাস্ট্রোফেটকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু একজন মডেল তৈরির প্ল্যানিং এসব ক্ষেত্রে এলিয়েনটা মানুষের থেকেও বুদ্ধিমান ছিল। রকি তো স্পষ্ট বলে দেয়। রিস বুঝে কম, ভুলভাল প্রশ্ন করে বেশি। কিছুদিনের ভেতরে রিস একটা ভয়েস ট্রান্সমিটার যন্ত্র বানিয়ে ফেলে। এতে রকির ভয়েস টেক্সট আকারে ট্রান্সলেট হয়ে AI ভয়েসের মাধ্যমে শোনা যেত। একদিন সাহস করে রকি প্রজেক্ট হেলমেরিতে পৌঁছে যায়। তবে বায়ুমণ্ডলের সাথে খাপ খাওয়ানোর জন্য রকি একটা বলের শিল্ডের ভেতরে করে ঘুরিয়ে ঘুরিয়ে এসেছিল। রকি দেখতে পেলেও তার ভীষণ খুব একটা ক্লিয়ার ছিল না। সে শুধু ছায়া বা অভাব দেখতে পেত। তবুও দুজনে মিলে একসাথে প্ল্যানিং প্রোগ্রাম করে সমস্যার সমাধানের চেষ্টা চালাতে থাকে। তারা সিদ্ধান্ত নেয় টাওসিটের নক্ষপথে গিয়ে অ্যাস্ট্রোফেটের নমুনা কালেক্ট করে আনবে। এরপরে টেস্ট করে দেখবে ঠিক কি কারণে অ্যাস্ট্রোফেট গুলো টাওসিটিতে প্রভাব বিস্তার করতে পারছে না। তো রিস স্পেস শুট পরে বাইরের নমুনা সংগ্রহ করতে বের হয়। সে টাওসিটের কক্ষপথে এর নক্ষত্রে যাওয়ার এবং আসার পথের নমুনা কালেক্ট করে। সে উভয় পথের নমুনাও কালেক্ট করে যাতে অ্যাস্ট্রোফেটের পরিমাণটা কম্পেয়ার করা যায়। তাদের ধারণা ছিল অ্যাস্ট্রোফেস গুলো এডডিনে বংশ বিস্তার করতে যায়, কিন্তু নমুনা থেকে দেখা যায় এডডিনে যাওয়ার পথেও যতগুলো অ্যাস্ট্রোফেট ছিল বের হওয়ার পথেও ততগুলোই ছিল। তাই এবার তারা বুঝতে পারছিল না অ্যাস্ট্রোফেট গুলোর সাথে কি ঘটছে। প্রাথমিকভাবে রিস ধারণা করে অ্যাস্ট্রোফেট গুলো হয়তো এই প্ল্যানেটে এসে আর বের হতে পারছে না, কোনোভাবে আটকে যাচ্ছে। তাই সে বিশেষভাবে গবেষণা শুরু করে। এইবার রিস জানতে পারে এইগুলো শুধুমাত্র অ্যাস্ট্রোফেজ না, বরং এর ভেতরে ব্যাকটেরিয়া এবং প্রোটোজোক মিশে আছে।
আছে, আর ব্যাকটেরিয়া থাকা মানে তো নিশ্চিত ভাবে কোনো প্রাণের অস্তিত্ব আছে। এইবার রিস এবং রকি ক্লিয়ার হয়ে যায় তাও সেটে কিংবা অ্যাডডিয়ানে কেন অ্যাস্ট্রোফেট গুলো প্রভাব ফেলতে পারছে না। সেখানে হয়তো এমন কোনো প্রাণী আছে সেগুলো অ্যাস্ট্রোফেটকে খেয়ে এবং মেরে ফেলছে। তাই সে অনুজীব প্রাণীগুলোকে যদি সূর্যের কক্ষপথে ছেড়ে দেওয়া হয় তাহলে অ্যাস্ট্রোফেট গুলোকে খেয়ে বা মেরে ফেলবে। এতে সূর্যের পাশাপাশি পুরো ইউনিভার্স বিপদমুক্ত হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো রিস এই স্পেসশিপ নিয়ে অ্যাডডিয়ানে যেতে পারবে না। অ্যাডডিয়ানে বায়ুমণ্ডলে 5 মিটার যেতে না যেতে গ্র্যাভিটির চাপে স্পেসশিপটা দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে যাবে। তবে রকি একটা উপায় বলে, সে একটা চেন বানাবে যেটা 5 কিলোমিটার লম্বা হবে। সে চেন দিয়ে মাছ ধরার মতো করে অন্য জীবের নমুনা কালেক্ট করে নিবে। যদিও রকির কাছে শুধু চেন বানানোর আইডিয়াটাই ছিল, সে মাছ ধরা কি জিনিস সেটা জানে না। গ্রেস পৃথিবীর রেকর্ডের ভিডিও দেখায় কিভাবে মাছ ধরতে হয়, তারা এভাবে নমুনা কালেক্ট করে নেবে আর কি। কিন্তু এই ক্ষেত্রে স্পেসশিপের স্পিড ও পজিশনও ঠিক রাখা লাগবে, না হলে মৃত্যু নিশ্চিত। যাই হোক, রিস তার সমস্ত গবেষণা এবং কথাবার্তা রেকর্ড করে রাখতো। এরপরে রকি জানতে চাই সে এই সকল জিনিস কেন রেকর্ড করে রাখছে। রেস জানায় সে দুনিয়া থেকে বিদায় নিয়ে এসেছে, এইখান থেকে সে ফিরতে পারবে না। পৃথিবী থেকে আসার মতো অ্যাস্ট্রোফিটের ফুয়েলের এনার্জি তার কাছে ছিল, কিন্তু ফিরে যাওয়ার জন্য ফুয়েল এনার্জি নেই। তাই এগুলো রেকর্ড করে রাখছে যাতে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া যায়। কাজ কমপ্লিট হলে রিসকে মরে যেতে হবে। এটা রকি মানতে পারছিল না। রকি জিজ্ঞেস করে রিসের পৃথিবীতে ফিরতে কতটুকু অ্যাস্ট্রয়েড লাগবে। রিস জানাই 20 লক্ষ কেজি। রকি একটু ভেবে বলে সে রিসকে 20 লক্ষ কেজি অ্যাস্ট্রোফেট ফুয়েল দিতে পারবে। সেই ক্ষেত্রে রকির বাড়ি ফিরতে এক্সট্রা 6 বছর সময় লাগবে। এই আর কি। রকি সহযাত্রীদের মরতে দেখেছে অথচ কিছুই করতে পারেনি, তাই সে নতুন করে রিসকে আর মরতে দেখতে পারবে না। রকির বন্ধুত্বে রিস ইমোশনাল হয়ে কেঁদে ফেলে এবং তার কথায় রাজি হয়ে যায়। তো এবার তাদের একটা কাজ বাকি, সেটা হলো অ্যাডডিয়ান থেকে অনুজীব কালেক্ট করে আনা, যা দিয়ে অ্যাস্ট্রোফেট গুলোকে প্রতিহত করা যাবে। তো তারা স্পেসশিপ দিয়ে অ্যাডডিয়ানের 5 কিলোমিটার কাছে যায়। এরপরে রকির বানানো শেকলটা বায়ুমণ্ডলে নামিয়ে দেওয়া হয়। শেকলের সাথে কালেক্টর যন্ত্র ছিল। রিস কালেক্টর যন্ত্রটা তুলে আনার জন্য বেরিয়ে এসে স্পেসশিপের হালের উপরে ওঠে এবং কালেক্টরটা তুলে আনতে থাকে। রিস দেখতে পায় একটা স্যাটেলাইটে আগুন ধরে গেছে, সেটার যন্ত্রাংশ এদিক ওদিক দিয়ে ছুটে আসছে। একটা যন্ত্রাংশে রেসও ধাক্কা খায় এবং তার হাত থেকে আবারও কালেক্টরটা ছিটকে যায়। সে নিজেও হালের উপরে পড়ে যায়, তবে দ্রুত উঠে দাঁড়িয়ে আবারও কালেক্টরটা টানতে শুরু করে। ততক্ষণে হেলমেরির এআই সিস্টেম বারবার অ্যালার্ট করছিল স্পেসশিপের উচ্চতা এবং বাইরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। রিস দ্রুত কালেক্টরটা নিয়ে ভেতরে চলে আসে। এরপরে সর্বোচ্চ স্পিডে কালেক্টরটা চালিয়ে দেয়। তখনও ডিফেন্স সিস্টেম থেকে অ্যালার্ট আসছিল হালের উপরে প্রচন্ড প্রেসার বাড়ে। এটা একটা বিপদ সংকেত, সম্ভবত কোনো ফুয়েল ট্যাঙ্কে ড্যামেজ হয়েছে। রিস যতটা দূরে সম্ভব স্পেসশিপটাকে নিয়ে গিয়ে ইঞ্জিন অফ করে দেয়। প্রথমে সেটা স্বাভাবিকভাবে থেমে যায়, কিন্তু এর পরে আবার কাঁপতে শুরু করে। পোর্ট সাইডে 11 এবং 12 নম্বর ফুয়েল ট্যাঙ্কি অনেকটা ফুটো হয়ে গেছে। এখন তাদের হাতে একটা অপশন, ফুয়েল ট্যাঙ্কিটা স্পেসশিপ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। রিস কমান্ড দিয়ে সেটাই করে, কিন্তু একটা জোরে ঝাঁকি খাওয়ায় রিস বেশ আহত হয় এবং সেন্স হারিয়ে ফেলে। রকিও বেশ আহত হয়েছিল, তবুও সে ছুটে এসে রিসকে মেডিকেল কম্পার্টমেন্টে নিয়ে বেডে শুয়ে দেয়। স্পেসশিপের এআই মেডিকেল রোবট তাকে দ্রুত চিকিৎসা দিতে শুরু করে। প্রথমে রিসের মহাকাশে আসার কথাই ছিল না। মিশনের জন্য 3 সদস্যের একটা টিমকে রেডি করা হয়েছিল, কিন্তু ল্যাবে বিস্ফোরণ হয়, সায়েন্স অফিসার মারা যায়। তাই সবাই তার রিপ্লেসমেন্ট হিসেবে রিসকে মহাকাশে যেতে অনুরোধ করে, কারণ তার মতো এক্সপার্ট আর কেউই ছিল না। প্রথমে রিস রাজি হয় না, সে হাজারটা অজুহাত দেখায়, কিন্তু সবাই মিলে রিসকে চাপাচাপি শুরু করে। রিস জানতো সে স্পেসশিপে গেলে আর বেঁচে ফিরতে পারবে না। নিজের নিশ্চিত মৃত্যুকে কতজনই বা গ্রহণ করতে চায়। রিসকে সিদ্ধান্ত নেওয়ার জন্য 3 ঘন্টা সময় দেওয়া হয়। 3 ঘন্টা পরে সে ইভার সঙ্গে দেখা করে এবং আবারও জানায় সে কাজটা করতে পারবে না, কিন্তু ইভা যে কোনো মূল্যে রিসকে এই মিশনে পাঠাতে চায়। ওখানে গিয়ে কেউ যদি মিশনটা কমপ্লিট করতে পারে তাহলে একমাত্র রিসই পারবে। শেষ পর্যন্ত অনেক বুঝিয়েও রিস রাজি না হলে তাকে জোরপূর্বক ইঞ্জেকশন দিয়ে স্পেসশিপে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ভয়ে রিস পালানোর চেষ্টা করে, কিন্তু গার্ডদের হাতে ধরা পড়ে যায়। এরপরে তাকে স্পেসশিপে তুলে দেওয়া হয়েছিল। এভাবেই সে এখানে এসেছে। যাই হোক, কয়েকদিন পরে রিসের জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতে সে নেমে দেখে রকির অবস্থা বেশ কাহিল। সে জাস্ট একটু নড়ে চড়ে ওঠে, এরপরে ঘুমিয়ে যায়। রিস টানা কয়েকদিন রকিকে পাহারা দেয়, তাকে জাগানোর এবং শক্তি সঞ্চয়ের অনেক রকম মেথড ট্রাই করে, তবুও রকি ওঠে না। রকি রিসের জন্য লাস্ট একটা মেসেজ লিখে গিয়েছিল, পৃথিবীকে বাঁচাও, এরিটকে বাঁচাও। এরিট মানে রকির গ্রহ আর কি। তো রকির লাস্ট ইচ্ছা রাখতে রিস এবার অণুজীবগুলো নিয়ে গবেষণা শুরু করে। সে অণুজীবগুলোর মাঝে অ্যাস্ট্রোফেট রেখে চেক করে দেখে অণুজীবগুলো অ্যাস্ট্রোফেসকে মেরে ফেলছে, অর্থাৎ তাদের ধারণাই ঠিক ছিল। রিস আপাতত অণুজীবগুলোর নাম দেয় টাও অ্যামিবা। রিস বিভিন্ন বায়ুমণ্ডল সিচুয়েশনে সেগুলো টেস্ট করেছে, তবে শুধুমাত্র একটা জিনিসে এগুলো সেন্সিটিভিটি আছে, নাইট্রোজেনের সংস্পর্শে আসলে টাও অ্যামিগুলো মারা যাচ্ছিল। তাই এগুলোকে নাইট্রোজেন রেজিস্ট্যান্স করার জন্য বিডার ট্যাঙ্ক ইউজ করে, এতে সেগুলোর আর কোনো ক্ষতি হয় না। রিস এবার টাও অ্যামিগুলো শুক্র গ্রহে পাঠাতে পারবে, কারণ সেখান থেকে অ্যাস্ট্রোফেট গুলোর উৎপত্তি। রিস পৃথিবীতে টাও অ্যামিগো নিয়ে যাবে, তাই এগুলোকে সেভাবে সংরক্ষণ করতে হবে যাতে পৃথিবীতে পৌঁছানো পর্যন্ত এগুলো বেঁচে থাকে। কিন্তু সমস্যা হলো রকির ভাগেরটা। অ্যামিগাগুলো রিস কিভাবে পাঠাবে? এই নিডেতে এগুলো না পাঠালে রকির সাথে জাস্টিফাই করা হবে না। তবুও রিস অপেক্ষায় ছিল রকি একদিন জেগে উঠবে
এরপরে বেশ কিছুদিন কেটে যায়। এক সকালে রকি সত্যিই জেগে ওঠে শিল্ডের ভেতরে ঢুকে ঘুমন্ত রিসকে ধাক্কাতে থাকে। সদ্য ঘুম ভাঙা রিস বুঝে উঠতে পারে না সে স্বপ্ন দেখছে কিনা। সে রকিকে জড়িয়ে ধরে। রকি জানতে চায় সে ব্যাকটেরিয়া গুলো আনছে কিনা। রিস রকিকে ব্রিডিং ট্যাঙ্কে সাজিয়ে রাখা টাও অ্যামিগো গুলো দেখায়। রকি একটু বেশি খুশি হয় কারণ এই ব্রিডিং ট্যাঙ্ক গুলো সেই বানিয়েছিল। তো রকির জেগে ওঠা উপলক্ষে আজ তারা পার্টি করে। রিস নিজের ল্যাপটপ রকিকে গিফট করে। এটাতে মানুষের ব্যাপারে অনেক তথ্য রাখা ছিল যা মানুষকে জানতে রকির কাজে লাগবে। এছাড়াও রিস রকিকে পৃথিবীর একটা গ্লোগো দেয় যেটা রিসকে আজীবন মনে রাখতে হেল্প করবে। কিন্তু রকির কাছে দেবার মতো কিছুই ছিল না। তবুও রিসকে সে একটা জিনিস চাইতে বলে। রিস বলে সে রকির স্পেসশিপটা দেখতে চায়। রকি খুশি মনে স্পেসশিপে নিয়ে যায়। সেখানে পরিবেশগত আচরণ একদমই ভিন্ন, তাই রিসকেও একটা সেফটি শিল দেওয়া হয়। স্পেসশিপের ভেতরটা অদ্ভুত জেনোনেট জাতীয় পদার্থ দিয়ে পুরো স্পেসশিপটা তৈরি। নতুন জিনিস দেখতে পেয়ে রিসের অনেক ভাল লাগে। যাই হোক, রিস যে মহাকাশের উদ্দেশ্যে এসেছিল তা পূরণ হয়ে গেছে। তার দায়িত্ব ছিল টাউসাটের প্ল্যানেটে কি জন্য অ্যাস্ট্রোফেট গুলো টিকতে পারছে না সেই কারণে অনুসন্ধান করা। সে তো অলরেডি সেটা জেনে গিয়েছে। পাশাপাশি সে টাও অ্যামিবা যথেষ্ট পরিমাণে স্যাম্পল নিয়েছে, তাই এখন তার বাড়ি ফেরার পালা। যদিও রকি না থাকলে তার বাড়ি ফেরা সম্ভব হতো না। রকি নিজের রিজার্ভ থেকে 20 লক্ষ কেজি অ্যাস্ট্রোফেট ফুয়েল দিয়েছে বলে রিস পৃথিবীতে ফিরতে পারছে। বিদায়ের বেলায় রকি জানায় সে তার জীবনে রিসের মতো সাহসী আর কাউকে দেখেনি। যদিও রিস জানে সে সাহসী ছিল না, ভয়ের চোটে সেই মিশনে আসতে চাইছিল না, পরিস্থিতি তাকে সাহসী বানিয়েছে। যাই হোক, রিস রকির কাছে বিদায় নিয়ে হেলমেরি স্পেসশিপে চলে যায়। এখন যে গতিতে স্পেসশিপ চলছে তাতে পৃথিবীতে পৌঁছাতে 4 বছর 2 মাস 11 দিন সময় লাগবে। এদিকে ততদিনে পৃথিবীতে সূর্যের তাপমাত্রা কমতে থাকছিল। পৃথিবীতে আবার শুরু হচ্ছিল আইস এজ বা বরফ জমা। নতুন জলবায়ুর সাথে নিজেদের অ্যাডাপ্ট করে নিতে গিয়ে মানুষের জীবন হয়ে উঠেছিল খুবই কঠিন। রিস অবশ্যই স্পেসশিপে ভালোই ছিল, কিন্তু একদিন হঠাৎ ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। স্পেসশিপের ফুয়েল ট্যাঙ্ক দূষিত হচ্ছিল। রিস দ্রুত ঘাটাঘাটি করে দেখে তার ব্রিডিং ট্যাঙ্কে রাখা টাও অ্যামিগো গুলো ট্যাঙ্ক থেকে বেরিয়ে গেছে। এগুলো বংশ বিস্তার করতে করতে এতটাই শক্তিশালী হয়ে গেছে যে জেনুনেট পদার্থ গলিয়ে ফেলেছে। আর এগুলোর খাদ্য তো অ্যাস্ট্রোফেজ, তাই টাও অ্যামিগো গুলো ফুয়েল ট্যাঙ্কে থাকা অ্যাস্ট্রোফেট খেতে শুরু করেছিল। তবে সৌভাগ্যবশত সব অ্যাস্ট্রোফেট খেয়ে ফেলার আগে সে টাও অ্যামিগো গুলোকে ধরতে পেরেছে। কিন্তু রিসের রকির জন্য টেনশন হচ্ছিল, কারণ ওর স্পেসশিপের পুরোটাই জেনুনেট দিয়ে তৈরি। তখনই হয়তো রকির স্পেসশিপে থাকা টাও অ্যামিগো গুলো ফুয়েল ট্যাঙ্কে ঢুকে পড়েছে। রকি বুঝতেও পারবে না, আবার লিকেজও খুঁজে পাবে না। ফলে তার সব জ্বালানি টাও অ্যামিবা খেয়ে ফেলবে এবং সে আটকা পড়ে যাবে। ওর লাইফ সাপোর্ট সিস্টেম কাজ করা বন্ধ করে দিবে। যদি এগুলো নাও ঘটে তবুও তেজস্ক্রিয়তার দূষণে সে মারা যাবে। রিস এবার দ্বিধায় পড়ে যায়, সে কি করবে। রিস ক্যালকুলেশন করে দেখে তার যা ফুয়েল আছে তাই দিয়ে হয়তো রকিকে বাঁচাতে পারবে অথবা পৃথিবীতে ফিরে যেতে পারবে। দুটো কাজ একসাথে করা সম্ভব না, তাই তাকে যে কোনো কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে। একদিকে ভিন গ্রহের বন্ধু, অন্যদিকে চিরচেনা পৃথিবী। রিস চাইলেও নিজের দুনিয়াতে ফেরত যেতে পারত, কিন্তু সে স্বার্থপর না। সে এখন পর্যন্ত কালেক্ট করা সমস্ত ইনফরমেশন, ডাটা, নমুনা এবং রেকর্ডের ভিডিওগুলো প্রপস এর মাধ্যমে পৃথিবীতে পাঠিয়ে দেয়। সে টাও অ্যামিগো গুলো খুব সেফটির সাথে প্রপস এর ভেতরে পাঠিয়ে দেয় যাতে পৃথিবীতে সেগুলো ফার্ম বানিয়ে আরো বেশি ব্রিডিং করানো যায়, তারপরে মহাকাশে পাঠিয়ে দেওয়া যায়। এতে তারা সূর্যকে অ্যাস্ট্রোফেসের কবল থেকে মুক্ত করতে পারবে। পরে রিস রকিকে বাঁচাতে রওনা হয়। কয়েকদিনের জার্নির পরে সে রকির স্পেসশিপের কাছে পৌঁছায়, কিন্তু ততদিনে স্পেসশিপের অবস্থা খারাপ হয়ে গেছিল। সেটা অলমোস্ট ধ্বংসের দ্বার প্রান্তে। রিস তো ততক্ষণে ধরে নিয়েছিল রকি মারা গেছে। তবে তার আশঙ্কাকে ভুল প্রমাণিত করে রকি শিল পরে বেরিয়ে আসে। দুই ভিন গ্রহের বন্ধু আবারও মিলিত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে রিসের পাঠানো প্রুফস গুলো পৃথিবীতে ইভার কাছে পৌঁছে যায়। ইভা রিসের ভিডিও দেখে আর ভাবে সে সঠিক মানুষকে এই মিশনের জন্য পাঠিয়েছিল। টাও অ্যামিগো গুলো অক্ষত এবং জীবন্ত পেয়ে তারা ব্রিডিং করতে শুরু করে এবং কয়েক বছরের ভেতরে সূর্যকে স্বাভাবিক করে ফেলে। সেই সাথে পৃথিবীর জলবায়ু স্বাভাবিক হয়ে ওঠে। অন্যদিকে রিস স্পেসশিপ করে রকির গ্রহতে চলে গেছিল। সেখানে সে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছিল। শুধু যে মানিয়ে নিয়েছিল তাই না, সেখানে একটা স্কুলও খুলে ফেলেছিল। সমুদ্রের ধারে খোলা বাতাসে দূষণ মুক্ত নির্মম পরিবেশে সে রিডারে এলিয়েনদের সায়েন্স পড়াতো। একটু বোধহয় ভুল করলাম, এটা তো এরিয়ানদের গ্রহ, সুতরাং এখানে রিস নিজে একজন এলিয়েন। তবুও সেখানে সবার মধ্যমণি হয়ে ওঠা কম কি, তাই না? এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আজকের মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বরাবরের মতো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।